তাহলে একটু 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 বড় ক্যানভাসে আলাপটা করতে চাই এবং মোস্তফা খান আপনি তো আছেনই আমাদের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান পুরোটা সময় জুড়েই ছিলেন শুনছেন একটু জনাব আনিসুর রহমান একটু বলবেন একেবারে মৌলিক জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশ আসলে কিভাবে নিজের পররাষ্ট্র নীতিটাকে সেট করেছে সেটা গোটা বিশ্ব জেনে গেছে যে বাংলাদেশ তাদের স্বার্থটাকে সবার আগে রাখতে চায় এই ক্ষেত্রে বাংলাদেশ কোনো দেশ বিচার করছে না সবার আগে নিজের স্বার্থটাকে দেখবে এটা লাউড অ্যান্ড ক্লিয়ার মুশকিল হচ্ছে ভারত তার যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আছেন তিনি খুব চমৎকার করে বাংলাতেই বলছেন দুই দেশের মানুষ কেবল একটা জিনিসই চায় সেটা হচ্ছে সুসম্পর্ক আমরাও চাই তারাও চাই কিন্তু কেন হচ্ছে না কোথায় গিয়ে আসলে মানে হইতে গিয়েও হচ্ছে না আসলে আটকে আছে কোথাও আমি আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা জি এইটা আমি তিনটা ভাগে এটাকে বিশ্লেষণ করতে চাই। জি প্রথমত আমি একটি একাডেমিক সাইড নিয়ে আলোচনা করি যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা পলিসি মেকিং যেটা হচ্ছে সেটার বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনাল ফরম্যাট নাই। এটা হলো বাস্তবতা। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে কি ধরনের সম্পর্কটা বিল্ড আপ করবে সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এমন কোনো স্ট্র্যাটেজিক সেন্টার নাই যেটা নিয়ে খুব স্টাডি আছে। অর্থাৎ ভারতকে স্টাডি করা ছাড়া আমাদের ফরেন পলিসি মেকিং কোয়াইট ইম্পসিবল। এখানে আমাদের একটা ঘাটতি আছে এবং আমাদের এখানে এমফাসিস দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে, প্রধানমন্ত্রী দপ্তরকে এগিয়ে এসে একটা ইনস্টিটিউশন করতে হবে যেটা ফরেন পলিসি মেকিং এর জন্য রিসার্চ করবে, বরাদ্দ থাকবে, তারা পলিসি মেকিংটা করবে, সরকারকে পলিসি দেবে এবং সেই সরকার পলিসি অনুসারে কাজ করবে। নাম্বার ওয়ান। জি নাম্বার টু, ভারত ভারত যেমন আমাদের কাছে আমাদের জিওগ্রাফিক্যালি ভারত আমাদের তিন দিকে বেষ্টিত একটা বিশাল বড় রাষ্ট্র এবং এই তিন দিকের বেষ্টিত রাষ্ট্রটি যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভারতের জন্য বাংলাদেশের আপনার বাংলাদেশের অবস্থানটা জিও স্ট্র্যাটেজিক লোকেশনটা এটা বাংলাদেশের জন্য খুব ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। থার্ড যে কথাটা বলবো সেটা হলো যে বাংলাদেশের যিনি ভারতের যে হাই কমিশনার তিনি কিন্তু সিভিল ব্যুরোক্রেট না, তিনি কিন্তু পলিটিশিয়ান। জি অর্থাৎ বাংলাদেশের যে একজন হাই কমিশনারকে ভারত অ্যাপয়েন্ট করেছে তিনি ভারতের একটা মন্ত্রী পর্যায়ের স্ট্যাটাস নিয়ে এখানে এসেছেন এবং তার যে সমস্ত স্টেটমেন্ট এগুলো খুবই এম্বারেসিং ফর দ্য ফরেন পলিসি মেকিং। তিনি প্রথমে যেভাবে বাংলাদেশে ঢুকেছেন এবং প্রথম দিন বাংলাদেশ সম্পর্কে তার যে ধরনের স্টেটমেন্ট যে আপনাদের এত মানুষ, আমরা এত মানুষ, একটা বৃহৎ ভারত, এই ধরনের স্টেটমেন্টগুলো মানে পররাষ্ট্র নীতির মেকিং এর ক্ষেত্রে ব্যাপক পরিমাণে আপনার হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন দেয়। আচ্ছা আচ্ছা এখানে এখানে কি একটা বিষয় একটু বলবেন মানে ওনার স্টেটমেন্টটা কি মানে খুব পরিকল্পিতভাবে ছিল নাকি উনি আবেগপ্রবণ হয়ে একটু এঙ্গেজ করার জন্য বলেছেন না, মন্ত্রীর পদমর্যাদা নিয়ে একজন পররাষ্ট্র হাই কমিশনার আসবেন আর তিনি একজন পলিটিশিয়ানের মতো বক্তব্য দিবেন, দিস ইজ নট এ ডিপ্লোম্যাটিক কিন্তু কিন্তু স্পিচ। উনি উনি মানে কি এটা কি মানে আপনি একটু দেখবেন কিনা জেনে কারণ উনি সম্ভবত হাই কমিশনে এখানে আসার প্রায় সপ্তাহখানেক পরে গিয়ে মন্ত্রীর স্ট্যাটাসটা পেয়েছেন জি আনিসুর রহমান যে আপনার হলো যে উনি প্রথমত হলো যে ডিপ্লোম্যাটিক যে নর্মস গুলো আছে ওই নর্মস গুলোকে আফুল্ড না করেই বাংলাদেশে এন্ট্রেন্স করেছেন। বাংলাদেশে এন্ট্রেন্স করেছেন এবং তার যে স্টেটমেন্ট গুলো এগুলো আপনার ফরেন পলিসি মেকিং এর ক্ষেত্রে এগুলো ডিপ্লোম্যাটিক স্পিচ না, বুঝতে এগুলো পারছি আপনি পলিটিশিয়ানরা আপনি এক ধরনের বরাবরই স্পিচ। একাডেমিক যেই আসপেক্ট সেই জায়গা থেকে খুব চমৎকার ব্যাখ্যা করেন এবার আপনি আমাদের রাজনৈতিক বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করেন যে কেন দুই দেশের সম্পর্ক ঠিক হতে গিয়েও হচ্ছে না কোথায় গিয়ে আটকে আছে কেবল মুখে মুখে বন্ধু বন্ধু বলছি কাজে তো হচ্ছে না আসলে না দেখুন, ভারত সবসময় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ভারত সবসময় মনে করে যে এটা একটা মানে আপনার ইন্ডিয়ান হেজেমনি প্রতিষ্ঠা করতে হবে জি এবং তারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বাত্মক পরিমাণে হেল্প করেছেন দেখে তারা আমাদের পিপলদের সাথে এক ধরনের পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি মেকিং করেন নাই। তারা একটা দলের কাছে ফরেন পলিসি মেকিং করেছেন এবং ওই দলটিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত এতদিন পর্যন্ত তাদের পলিসি মেকিং গুলা করেছেন এবং তাদের প্রেসক্রিপশন অনুসারে বাংলাদেশে এক ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগের যে ফেসিবাদ ছিল এই ফেসিবাদের পিছনে ভারতের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনার যোগাযোগ ছিল, সংযোগ ছিল এবং এখনো যদি আপনি দেখবেন যে এখনো যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং ভারতের ফরেন পলিসি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের চেঞ্জ আসেনি জি এবং বাংলাদেশ চেষ্টা করেছিল বা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাক। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলবো যে আপনার ভাইয়ের দেশ আর বন্ধুর দেশ। ভারত আমাদের বন্ধুর দেশ।
বাট তারা আমাদের ভাইয়ের দেশ না, মানে ভাইয়ের মতো ট্রিট করছে না, বিকজ অফ এখানে তারা একটা দিল্লি হেজেমনিকে এস্টাবলিশ করতে চায়, এবং তারা আপনার এখনো হলো যে এখনো এখনো মানে আমাদের ফরেন এখনো পলিসি চায়, সম্বন্ধে এখনো জানার চায়। পরও তারা এই মাইন্ডসেট রেখেছে। আপনার এই মাইন্ডসেট যদি না থাকে, আপনি দেখবেন যে সর্বশেষ আওয়ামী লীগের যে এটা হয়েছে, প্রেস কনফারেন্সটা হয়েছে, সেটা আপনার ভারতে বসে বুঝতে হয়েছে। পারছি। আমি মানে আমি এখান থেকে যেখানে আলাপটা করবো, একটা বাংলাদেশের বিরতিতে একজন যেতেই পলাতক হচ্ছে। শুনবেন, আমি প্রধানমন্ত্রী একটু অল্প বসে একটু অ্যাড করি, সেটা জি হচ্ছে যে ভাই সঠিকভাবেই বলেছেন। জি আমি এখানে একটু বলতে চাই যে আমি বলবো ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে একটা ভুল পথে চলছে। একটা দেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত পিপল টু পিপল, জি জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে। এখানে আওয়ামী লীগ, ভারত যে ভুলটা করেছে, অলওয়েজ একটা দলের সাথে এবং একজন নেত্রীর সাথে তারা সম্পর্ক করেছে, এবং সেইটাই হচ্ছে এই সমস্যার সমাধান না হওয়ার মূল কারণ। আচ্ছা হ্যাঁ, তারা যদি ব্রড ওয়েতে ডিপ্লোম্যাটিক যে সূত্র আছে সেই সূত্রতে যদি আসে, তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই। একটা দেশের 2/3 জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছে, ভারতের উচিত সেই সরকারের সাথে তার নতুন সম্পর্ক করা এবং সেই সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটা না করে আপনি যদি আবার সেই একটা দল এবং একজন নেতার উপর, নেত্রীর উপর যদি আপনি ডিপেন্ড করে বসে থাকেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমরা এখানে ইন্ডিয়া কোন দৃষ্টিভঙ্গি থেকে কি ফরম্যাটে কার সাথে বেশি যোগাযোগ রাখবেন, সেটি ব্যক্তি পর্যায়ে নাকি জনগণ পর্যায়ে, সেটি তাদের নিজস্ব নীতি, এবং সেটি ভুল থাকলে সেটি আন্তর্জাতিকভাবে ধরা পড়বে এবং সেখান থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। এটি আমরা শুধুমাত্র বলতে পারি বড়জোর, কারণ এই ব্যাপারে আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, যেহেতু তাদের নিজেদের ব্যাপার। বাট আমাদের জন্য যেটি বেশি জরুরি, যে আমাদের এমন একটি নেগোশিয়েবল জায়গায় পৌঁছতে হবে, যেটি আমি আগে থেকেও বারবার বলছি, যে সেক্ষেত্রে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে স্টেপটি নিয়েছেন, যে তিনি প্রথমে মালয়েশিয়ার সাথে এবং পরবর্তীতে চায়নার সাথে তিনি সফর করে সম্পর্কের ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, এটি আমার কাছে মনে হচ্ছে যে সেই নেগোশিয়েবল জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটি ইস্যু, স্টেপ, আমি বলবো যে পজিটিভ স্টেপ। বুঝতে পারছি। এরকম আরো হ্যাঁ কিছু হ্যাঁ স্টেপ নিতে পারলে আমি মনে করি যে ভারতের সাথে যে আমাদের একটি সার্বভৌম সমতা যেটি, সেটি বজায় রাখা সম্ভব হবে বলে আমি মনে করছি। অনেক এবং ধন্যবাদ, দেখবো যে অনেক আমরা ধন্যবাদ তখন আশরাফ আস্তে রাশেদ, আস্তে শেখ আপনি হাসিনা আপনার সহ দিক এরকম থেকে ইস্যুগুলো আমরা সলভ করতে পারবো। হ্যাঁ আপনার দিকটা স্পষ্ট করেছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময়টা দিয়েছেন। আমি একটু মাননীয় সশস্ত্র ওয়াদুদ ভূঁইয়া, একটা ধারণা যদি আপনার কাছ থেকে পেতে পারি, আজকে মানে যেই দিনটা আমরা ফিরে এলাম, পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা এবং ব্রিক্সের আমন্ত্রণে যাবেন কিনা, তখন তিনি একটা বিভ্রান্তি দূর করেছেন, বলেছেন ব্রিক্সের জন্য তিনি কোনো আমন্ত্রণ পাননি, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারত সফর সিদ্ধান্ত এখনো হয়নি। একটু ওয়াদুদ ভূঁইয়া বলবেন, মানে যে প্রেক্ষাপটে এখন ভারত বাংলাদেশের সম্পর্ক রয়েছে এবং যে পরিমাণ বিষয় আসলে ভারতের কাছ থেকে বাংলাদেশ নিষ্পত্তি করতে চায়, এটা কি আসলে প্রধানমন্ত্রী ভারত সফরের ক্ষেত্রে শর্ত হয়ে দাঁড়াবে কিনা? না, শর্ত হয়ে দাঁড়াবে না, তবে এটা সহায়ক হবে। আহ, ভারত সফরের সাথে এই বিষয়গুলোর সমাধানের জন্য, আলোচনার জন্য, এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা কোনো শর্ত হবে না। শর্ত হলে বাংলাদেশি বা কেন মানবে? কারণ আমরা তো সারা জীবন দিয়ে আসছি। জি আমরা শুধু একতরফায় দিতে থাকবো, বা শেখ হাসিনা গভর্নমেন্ট দিয়ে আসছে, তো সব গভর্নমেন্ট যে আমি আমি যদি একটু নিজের স্পষ্ট করি, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেয়া, দ্বিতীয় হচ্ছে হাদির হত্যাকারীকে ফেরত দেয়া, তৃতীয়ত হচ্ছে শেখ হাসিনা যদি ওইখানে থাকে কোন স্ট্যাটাসে আছে, এবং একই সঙ্গে ওই দেশের ভূখণ্ড ব্যবহার করে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, এবং বর্ডার কিলিং বা যেই পুশিরে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ভারতের একটা ক্লিয়ার অবস্থান বাংলাদেশ চায়। ওই চাওয়াটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী কি ভারতের সফরে যাবেন, বা এটা? যেতেও পারেন, নাও যেতে পারেন। আবার যাওয়ার আগে এরকম শর্ত আমার মনে ঠিক না। জি প্রতিবেশী দেশ হিসাবে মানে আমরা তো বহির্বিশ্বের সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখেই আমাদের করতে হবে। করতে হবে। সেক্ষেত্রে কোনো শর্ত দিয়ে কিছু করা কারোর জন্য সমীচীন হবে না। তবে প্রধানমন্ত্রী মানে যেতে পারেন, যখনই সময় হবে তখন অবশ্যই যাবেন। আমরা আশা করি এরকমটাই হবে। আর যে জিনিসগুলো হাসিনা বা মানে হত্যাকাণ্ড বা ইত্যাদি বিষয়, এগুলো ভারত সরকার, আমরা আশা করি যে ভারত সরকার সুসম্পর্কের স্বার্থেই এগুলো খোলাসা করবে। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন,
এবং শেখ হাসিনা লিগেলি তো নাই, ওর তো পাসপোর্টই নেই। জি তার উপরে আপনার হাদি হত্যাকাণ্ডের আসামিরা ওখানে অবস্থান করছে, এগুলা ফেরত বাংলাদেশ সরকার চেয়েছে, এগুলো তাদের দেওয়া উচিত এবং আমরা আশা করি সেগুলো তারা মীমাংসা আসবে। এবং কিন্তু কিন্তু এটা ভারত- আসলে পরবর্তীকালে শর্ত হিসেবে থাকবে না, হয়তো আলোচনার মধ্য দিয়ে ব্যাপারটা এগোবে এবং প্রধানমন্ত্রী সফরে যাবেন কি যাবেন না সেটা আলোচনায় এখনো স্থান নিশ্চিত পাবে। বলা যাচ্ছে না। জি যাচ্ছে না, কিন্তু আচ্ছা। আলোচনায় এগুলো স্থান পাবে, এটা 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 কিন্তু নির্ঘাত বলা যায়। জি মোস্তফা আকমল, আপনি আলাপে আছেন, একটা বিষয় একটু আনিসুর রহমানের কাছে জানতে চাইবো এবং আপনি আলাপে নিশ্চয়ই আপনার প্রশ্ন করতে পারেন। অথবা আনিসুর রহমান একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে তিনি আসলে চায়নায় যাওয়ার আগে, চীনে যাওয়ার আগে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন একটা সফট ডিপ্লোমেসির অংশ হিসেবে, এবং এই দেশগুলোতে যখন তিনি যাচ্ছিলেন আমরা ধারণা করছিলাম, আগে থেকে অ্যানালাইসিস করছিলাম, দেখছিলাম যে সেই দেশগুলো কোন কোন চুক্তি করবে, কোন কোন এমওইউ স্বাক্ষর করবে, একটা পরিবেশ পরিস্থিতি সেখানে ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী সফর করে এই ভাইব্রেশনটা আমরা পাচ্ছিলাম। ভারত মুখে বলছে যে তারা উদ্গ্রীব হয়ে আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণও জানানো হয়েছে, নানা কিছু, কিন্তু সেরকম তোড়জোড় কি, সেরকম আয়োজন কি আপনি দেখতে পাচ্ছেন ভারতের দিক থেকে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ সরকারের সাথে মানে বিশেষ করে বিএনপি সরকারের সাথে চায়নার একটা গুড রিলেশন আছে। এই চায়নার সাথে বাংলাদেশের গুড রিলেশনটা এস্টাবলিশ করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সময় থেকেই এই চায়নার সাথে বাংলাদেশের গুড রিলেশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এবং বিএনপি সরকারের সাথে সবসময় আপনি যদি 91 সরকার দেখেন বা 2001 সালের সরকার দেখেন, এই দুটি সরকারের সাথে চায়নার রিলেশনটা গুড রিলেশন ছিল। এখন চায়নার একটা জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তো আছে, আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে, বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে একটা গুড ইন্টারেস্ট আছে। আরেকটা হলো আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে, যেটার প্রেক্ষাপটে মালয়েশিয়ার যে তারেক রহমানের প্রথম বিদেশ সফরটা ছিল সেটা খুব ভাইব্রেন্ট বিদেশ সফর ছিল এবং খুব ফ্রুটফুল বিদেশ সফর ছিল, বিকজ দুইজন নেতাই কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তাদের হিস্ট্রিগুলো খুব ইন্টার রিলেটেড। আর এই দিক থেকে ইন্ডিয়ার ব্যাপারটা আমি দেখছি যে জাঁকজমকপূর্ণ বলবো না, যে ইন্ডিয়াকে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিছু স্পষ্ট নীতি নিতে হবে, যেটা বাংলাদেশকে ইন্টারেস্ট করবে ভারতের সাথে একটা গুড রিলেশন তৈরি করার একটা ওয়ে আউট বের করে দিবে। অর্থাৎ ইন্ডিয়াকে এখানে একটা বড় রোল প্লে করতে হবে, বিকজ অফ ইন্ডিয়াতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী আছেন, তিনি সেখানে আশ্রয় নিয়ে আছেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ইন্ডিয়াতে আছে। সুতরাং ইন্ডিয়া সরকারকে বাংলাদেশ সরকারের সাথে, অর্থাৎ বর্তমান বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক মেনটেন করার জন্য ইন্ডিয়াকে বেশ কিছু বিষয়গুলোকে স্পষ্ট করতে হবে, যে আমাদের ফরেন পলিসিতে আমরা এই ধরনের চেঞ্জ নিয়ে এসেছি, আপনাদের সাথে আমরা এই ধরনের ফরেন পলিসি বিল্ড আপ করতে চাই, আপনাদের সাথে আমাদের এই ধরনের নেগোসিয়েশন গুলো হবে, এইটা ইন্ডিয়াকে এক ধাপ আগিয়ে কাজ করতে হবে। আমি যেমন প্রথমটা যেমন বলছিলাম যে বাংলাদেশ যেমন ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, আমরা প্রতিবেশী দুটি রাষ্ট্র, এই দুটো রাষ্ট্রের মধ্যে কলোনিয়াল মেন্টালিটি থাকা যাবে না। কলোনিয়াল মানে সমতার, ন্যায্যতার ব্যাপারটা যেটা জিয়াউর রহমানের সময় হয়েছিল এবং যেটা আমরা পরবর্তীতে কালে জিয়ার সময় দেখেছি, এবং সেটাকে ওইটা থাকলে যে কি হয় আপনার সেই পরিস্থিতিও আমরা টের পেয়েছি, সেই ফলাফলটাও আমরা দেখেছি। মোস্তফা আকমল, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা তো বুঝতে পারছি যে ভারতের দিক থেকে কোন কোন বিষয়গুলো আমরা প্রত্যাশা করি, এবং ভারতও বোধ করি সেটা জানে যে বাংলাদেশ আর আগের মতনই তারা তাদের ফরেন পলিসিটা চেঞ্জ করেছে, এবং তারা আসলে সেই আধিপত্যবাদ বলুন বা ক্লায়েন্ট স্টেট হিসেবে বলুন, বাংলাদেশ আসলে সেই জায়গাটাতে থাকতে চায় না।